তৌহিদ আফ্রিদির বাবা উনি যেন যেই মহিলা উনি যদি মহিলাটা যদি সত্যি মানে সেই মাই টিভি চ্যানেলের মালিক যদি হয়ে থাকে তাহলে উনার চ্যানেল যেন উনাকে দিয়ে দেওয়া হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মাঝে এখন সেই ভিডিওটা আমি তুলে ধরবো যে ভিডিওটার কারণে স্বপন আহমেদ তৌহিদ আফ্রিদির মাধ্যমে মামলা খেয়ে গেলেন। হ্যাঁ বন্ধুরা, যে কথাগুলোর জন্য স্বপন আহমেদের সমস্যাটা হয়েছিল। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলুন আগে আমরা স্বপন আহমেদের সে আগের দুইটি ভিডিও ছিল সেই ভিডিও দুটি দেখব এবং তারপর আপনারাই বিচার করবেন যে আসলে এখানে স্বপন আহমেদের এই ভুল ছিল নাকি তৌহিদ আফ্রিদি এত বড় একটা ডিসিশন নেওয়াটা ভুল ছিল। অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকুন এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। স্বপন আহমেদ কি দুইটা ভিডিও তৈরি করেছিল যার জন্য আজকে তাকে মানুষের সামনে অর্থাৎ পাবলিক প্লেসে এসে কাঁদতে হচ্ছে। চলুন আমার ভিডিওটি আগে দেখে নিই। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারলেন যে আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো। একটা ভিডিও পুরো বাংলাদেশে ভাইরাল হচ্ছে যে মাই টিভি চ্যানেলের মালিক হচ্ছে একজন মহিলা এবং সেই মহিলার নাম হচ্ছে বিলকিস নামের একজন। আমরা জানি তৌহিদ আফ্রিদির বাবা হচ্ছে মাই টিভি চ্যানেলের মালিক, কিন্তু সেই মহিলার দাবি এবং যেই প্রতিবেদন মানে একটা ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে স্পষ্ট দেখানো হচ্ছে যে তৌহিদ আফ্রিদির বাবা না বিশ্বাসঘাতকতা করে সেই মহিলার কাছ থেকে মাই টিভি কেড়ে নিয়েছে। তো এরকমই শোনা যাচ্ছে আর কি, একটা ভিডিও ভাইরাল হচ্ছে। কিন্তু দেখেন এই ভিডিওটা দেখার আগে আমি কিন্তু তৌহিদ আফ্রিদির বাবা এবং মা তাদের দুজনকে কিন্তু মানে অনেক ভালো লাগে ভিডিওতে। অবশ্য তেমন ভিডিও দেখা হয় না, বাট যেগুলো অর্থাৎ বন্ধুরা এই স্বপন আহমেদ যে কথাটা বললেন একজন নিউজ করেছেন কিন্তু অলরেডি এই ব্যাপারটা নিয়ে, আর সেটাকে নিয়েই শুধু কি করছে সে রিয়াকশন দিচ্ছে, অর্থাৎ ওই ভিডিওটাকে নিয়ে সে আবার কথা বলছে, এটাই ছিল। আচ্ছা তারপর দেখি কি হলো। সামনে পড়ে মাঝে মধ্যে দুই একটা ভিডিও সামনে পড়ে, তখন সেগুলো দেখে আমার ভালো লাগে যে তৌহিদ আফ্রিদির মাকে অনেক ভালো লাগে, মানে ভালোবাসি, অনেক মা হিসেবে অনেক ভালোবাসি। খুব ইচ্ছা ছিল যে তৌহিদ আফ্রিদির মার সাথে আমি দেখা করব, ওনাকে দেখার খুব ইচ্ছা ছিল, মানে মায়াবী মনে হয় আর কি আমার কাছে আর কি। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে ভিডিওটা ভাইরাল হলো সেইটা দেখার পর মানে আমার কাছে খারাপ লাগতেছে। মানে এরকম মানুষ কিভাবে এরকম করতে পারে, মানে বিশ্বাস করতে পারতেছি না আর কি আমি। আচ্ছা বন্ধুরা, এখানে দেখুন সে তৌহিদ আফ্রিদির বাবা মাকে কিন্তু সে ছোট করে কথা বলে নাই, অথচ সে বলল যে তৌহিদ আফ্রিদির মাকে তার অনেক ভালো লাগে মা হিসাবে। হ্যাঁ, সে এটাও ক্লিয়ার করছেন তার ইচ্ছা যে তার সঙ্গে একদিন দেখা করার। সো এখানে বোঝা যাচ্ছে যে সে তার কথাগুলোর মধ্যে কিন্তু নমনীয়তা একটা ব্যাপার আছে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখি কি বললো। তো যাই হোক, মানে এটা সত্য মিথ্যা ভিডিওটা তদন্ত করলে বোঝা যাবে আর কি। এবং তৌহিদ আফ্রিদির বাবা নাকি ছিল একজন ভিডিও এডিটর কিংবা বিয়েতে যে বিয়ের যে ভিডিও করা হয় ওইরকম মানে বিয়ের ভিডিও করতো আর কি তৌহিদ আফ্রিদির বাবা। তো এটা আমি কনফার্ম হওয়ার জন্য প্রথম আলোর একটা নিউজ হয় 2013 সালে, সেটা দেখার জন্য গুগলে সার্চ দিই, তখন আমি দেখতে পাই যে হ্যাঁ তৌহিদ আফ্রিদির বাবা বিয়ের ভিডিও শুট করতো, এরকম ছিল আর কি নিউজের মধ্যে। খারাপ লাগছে, ঠিক আছে, সেটা সে বলছিল আর বলছিল যে এটার সত্য মিথ্যা কি এটা তদন্ত করলে জানা যাবে। এটা কিন্তু সে তদন্ত করার দায়িত্ব নেয়নি, অর্থাৎ বলছে যে যদি এটা তদন্ত হয় তারপর সেটা জানা যাবে যে আসলে কি মাই টিভি চ্যানেলের মালিক বিলকিস নাকি তৌহিদ আফ্রিদির বাবা। এই কথাটা হয়তো বা লাগতে পারে তৌহিদ আফ্রিদির বাবা বিয়ের ভিডিও করতে, যেহেতু এখন তৌহিদ আফ্রিদির লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো ওর বাবা এক সময় এটা করতো, হ্যাঁ, মানুষের ভিডিও মানে বিয়ে বাড়িতে ভিডিও করে দিত। এই ব্যাপারটা যখন বলছে তখন হয়তো বা তৌহিদ আফ্রিদিটা খারাপ লাগতে পারে, কিন্তু একটা কথা আছে ভাই, আপনি যদি খুব খারাপ সময় থেকে ভালো সময় আসেন এটা কিন্তু আপনার সাকসেস, আর এটা গর্বের সহিত বলা উচিত। তো এটা নিয়ে কিন্তু আসলে মন খারাপ করার কোনো একটা ক্লু পাচ্ছি না, আমি বুঝতেছি না এটা। যাই হোক, তো এইরকমই ছিল। তো সম্পূর্ণ ভিডিও আমরা দেখি, দেখার পরে আমরা বুঝতে পারবো। তো চলেন সেই ভিডিওটা আমরা দেখি। ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে বন্ধক রেখে মাই টিভি করার জন্য ব্যাংকের কাছে টাকা ধার চেয়েছিলেন তৌহিদ আফ্রিদির মা নাসিরউদ্দিন। ছিল যে ঘটনাটা আসলে আরেকজন কিন্তু ভিডিওটি করছে ফার্স্ট অফ অল, আর এইটা পরে সে রিয়াকশন দিছে এই ভিডিওটার উপর। সে নিয়ে যখন দেখছে না এত বড় একটা ঘটনা ঘটছে আমরা তো কেউ জানি না, আচ্ছা দেখি আসলে ঘটনাটা কি, সেই বিষয়টাকে নিয়ে এক্সপোজ করতে গিয়ে আসলে আজকে এত বড় একটা ঘটনা। আচ্ছা আমরা আরেকটু শুনতেছি আসলে যে চ্যানেল থেকে এই ভিডিওটি প্রথম তৈরি করা হয়েছে তারা আসলে কি বার্তা দিছিল আসলে এই ভিডিওটাতে, আমরা দেখি। সাথীর সিনেমাটিক পরিবারের এইসব ইমোশনাল ফুল বানানোর গল্প দেশের মানুষ খুব খেয়েছে, অথচ বাটপার প্রতারক জালিয়াত ভণ্ড এই পরিবারের প্রকৃত খবর কয়জন জানে।
2006 সালে বিলকিস জাহান নামে এই নারী মাই টিভি জীবনের কথা নামে একটি টিভির কার্যক্রম শুরু করেন। এটা কিন্তু আরেকজন সাংবাদিক ভিডিওটি করছেন এবং এই নিউজটা করছেন, সে জাস্ট প্লে করে সেখানে বসে আছে, আরেকজনকে শোনাচ্ছেন আসলে ঘটনাটা যেহেতু খুবই একটা ভাইরাল এবং ট্রেন্ডিং সময় ছিল, তখন সবাই আসলে এই ভিডিও নিয়ে মেক করছে, অনেকেই এই ভিডিওটি নিয়েই কথাবার্তা বলছে, কিন্তু আসলে স্বপন আহমেদ একজন ভাইরাল পারসন হয় বিষয়টা একটু বেশি ভাইরাল হয়ে গেছে। আচ্ছা, তারপর দেখি কি বলে। মৌচাক টাওয়ারের 7ম তলায় যাত্রা শুরু করে মাই টিভি। বিলকিস জাহানের নামে কপিরাইট এবং লাইসেন্স পাওয়া মাই টিভির সব ভ্যাট ট্যাক্স কাগজপত্রেও প্রকৃত মালিকের নামের জায়গায় বিলকিস জাহানকে পাওয়া যায়। নাটক, সিনেমার ভিডিও বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে বিক্রি করতেন নাসিরউদ্দিন সাথী, ছিলেন ভিডিও এডিটর। বন্ধুরা, আমরা আসলে দেখলাম যে বিলকিস জাহানের যে নামটা লেখা আছে সার্টিফিকেটে, এটা দেখলাম। আচ্ছা, ও কিন্তু জাস্ট ভিডিওটা প্লে করে বসে আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি তারপর। এই সুবাদে মাই টিভির অফিসে নিয়মিত যেতেন সাথী। প্রকৃত মালিক বিলকিস জাহানকে বোন বলে ডাকতেন। বিলকিস জাহানের স্বামী অসুস্থ হয়ে পড়লে কয়েক মাসের জন্য আমেরিকা চলে যান বিলকিস জাহান। এই সুযোগে নিজেকে মাই টিভির মালিক দাবি করে বসেন সাথী। বোন বিলকিস জাহানের কাছ থেকে মাই টিভির মালিকানা নিয়েছেন বলে দালিলিক কাগজে উঠে আসে। হস্তান্তর দলিল বানান সাথী। বিলকিস জাহানের অনুপস্থিতিতে শেখ মুনমুন আক্তার লুসি নামে এক নারীকে বিলকিস জাহান সাজিয়ে লিখে নেন মাই টিভির মালিকানা। এই লুসি এখন মাই টিভির আর্কাইভ হেড হিসেবে কর্মরত। মাই টিভির চেয়ারম্যানের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত এই লুসি মাই টিভিতে বেশ প্রভাবশালী। কে জানে যে আসলে ঘটনা কতটুকু সত্যতা আছে এখানে। এই যে ইনি যে কথাটা বললেন যে একজনকে সাজিয়ে বিলকিস বেগম বানিয়ে একটা মানে দলিল বা প্রমাণস্বরূপ তিনি সিগনেচার নেন একজন বিলকিস সাজানোর পর, মানে একজনকে বিলকিস সাজিয়ে তিনি মানে দলিল বানায় নিছেন। হ্যাঁ, এটা বলতেছেন। এমনও তো হতে পারে ওই মহিলা তৌহিদ আফ্রিদির বাবার এই এত বড় একটা কেরিয়ার ধ্বংস করতে চাচ্ছে, হতে তো পারে। বর্তমান যুগে আসলে টাকা পয়সা দিয়ে অনেক কিছুই করা যায়। এনার এত বছর নাই, কত বছর থেকে মাই টিভি চ্যানেল, আমরা ছোট যখন বেসিক্যালি আমি যখন অনেক ছোট তখন থেকেই কিন্তু আসলে মাই টিভি চ্যানেল চলতেছে। তো এতদিন তাদের কোনো খোঁজ নাই। আপনাদের একটা কোশ্চেন আসে না যে উনি যে আমেরিকায় গেল বা কোথায় গেল, উনি কিন্তু আসার পর এতদিন থেকে তার কোনো কন্টাক্টই নাই যে মাই টিভি চ্যানেলে কি অবস্থা, কিভাবে চলতেছে। একটা মানুষ একটা প্রতিষ্ঠান রেখে গেলে সেই প্রতিষ্ঠানে তো রেগুলার একটা কন্টিনিউয়াসলি একটা মানে তথ্য আদান প্রদান হয়। তিনি কিছুই নিলেন না, আর হঠাৎ করে এক যুগ পর এসে বলতেছে যে এইটা আমার ছিল অমুক তমুক। এটা কি ভিত্তিহীন কোনো কথা ছিল ভাইয়া? আপনারা অবশ্যই কমেন্টে জানান, এটা কোনো ভিত্তি আছে কথাটার মধ্যে? আচ্ছা, যাই হোক, তারপর শুনি। সাংবাদিক আমাকে ফোন করছে, ম্যাডাম ওইখানে তো আমি আপনাকে দেখি না, বিলকিস জাহান নামে অন্যজন একজন দিচ্ছে, আসলে কোনটা সত্যি? আমি বললাম যে ওর একজন আছে, মেয়ে আছে, ওই কলগাল ওই মেয়েটাকে সে বানাইছে, বিলকিস জাহান বানাইছে। সবাই জানে যে ওটা বিলকিস জাহান, আসলে আমি বিলকিস জাহান, অরিজিনাল বিলকিস জাহান হলে আমি, আমার নামে এভরিথিং সবকিছু। এখানে প্রেসিডেন্ট যে রিকমেন্ড করছে, আমার কাছে চিঠি আছে। এরপর সাথী মৌচাক থেকে মাই টিভির অফিস বদল করে নিয়ে আসেন বাংলা মোটরে। জাল দলিল বানিয়ে মাই টিভির কপিরাইট লাইসেন্স নিজের নামে নেওয়ার চেষ্টা করেন সাথী। বিলকিস জাহানও তার দখল হওয়া চ্যানেলের উদ্ধারে আইনি ব্যবস্থা নেন। তবে স্বামীর মৃত্যুর পর অসহায় বিলকিস জাহান সাথীর পেশিশক্তি এবং ক্ষমতার কাছে পেরে ওঠেননি। অনেক মিনিস্ট্রিতে, বিজেপিতে, এসবিতে, তারপর এনআইসিতে, সব জায়গায় আমি একটা করে অ্যাপ্লিকেশন করছি, প্রধানমন্ত্রী কার্যালয়ে অ্যাপ্লিকেশন করছি, কিন্তু কোনো রেসপন্স নাই। কোর্ট বরাবরই বিলকিস জাহানকে মাই টিভি নামক শিল্পকর্মের কপিরাইটের একক সত্ত্বাধিকারী হিসেবে রায় দিয়েছে। যাই হোক বন্ধুরা, আলটিমেটলি বোঝা গেল যে বিলকিস জাহান এইরকম একটা দাবি তুলেছে। হ্যাঁ, এটাই পুরো ভিডিওতে এই ব্যাপার নিয়ে কথা বলেছেন। তিনি তার যত ধরনের ডকুমেন্ট আছে সেটা পেশ করেছেন সাংবাদিকের মাধ্যমে, এবং কতটুকু এটা সত্যতা সেটা অবশ্যই যাচাই করা দরকার। তো এটা হচ্ছে আমাদের কাজ না। হ্যাঁ, এটা কাজ হচ্ছে আইনের কাজ, সেটা আইনেই করবে। কিন্তু আসলে আমাদের মেইন ভিডিও ছিল যে হচ্ছে স্বপন আমাদের এখানে কি ভুলটা ছিল। যাই হোক, এরকম করে শেষ
এখানে মানে এ পর্যন্ত ধরলাম যে এটা শেষ। তারপর স্বপন আহমেদ আসলে এই ব্যাপারটা নিয়ে যখন আসলে মানুষের ভিডিও কিন্তু প্লে করছে, সে এই ভিডিওটি ছিল 11 মিনিটের, হ্যাঁ 11 মিনিটের একটা ভিডিও, মানুষের ভিডিও প্লে করে সে সোজা বসেছিল, হ্যাঁ। এবং শেষে স্বপন আহমেদ কি বলল মানে এই ভিডিওটা শেষে তারপর আমরা একটু দেখে নেই। সত্য মিথ্যা সেটা হচ্ছে তদন্ত করলে বোঝা যাবে। তদন্ত করলে অবশ্যই মানে কিছু তো হলে, কিছু না কিছু যদি হয়ে থাকে তখনই সেটা নিয়ে আলোচনা সমালোচনা হয়। কিছু যদি না হয় তাহলে সেটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হয় না, যেহেতু এখানে কোনো না কোনো কিছু হয়তো আছে, থাকতে পারে। তো এটা তদন্ত করলে বের হয়ে আসবে যে আসলেই মানে তারা দোষী কিনা, বা তারা যে চিটিংবাজির কথা বলা হচ্ছে যে বিশ্বাসঘাতকতা, তারা বিশ্বাসঘাতকতা করেছে, বলো কোনো না কিছু আছে, হ্যাঁ থাকতে পারে। হয়তোবা তৌহিদ আফ্রিদির বাবার এত বড় ক্যারিয়ারকে সে ধ্বংস করতে যাচ্ছে, নয়তো কোনো কিছু আত্মসাৎ করতে যাচ্ছে এই মহিলা, বা কোনো একটা ক্লু আছে, উনি নয়তোবা এই টিভি চ্যানেলের মালিক হতে পারে, যে কোনো একটা ক্লু হতে পারে। এটা তদন্তের ব্যাপার, সে ব্যাপারে নিয়েই আসলে স্বপন আহমেদ বলল। তারপর দেখি মহিলার সাথে সেটা তদন্ত করলেই বোঝা যাবে। আমরা চাইবো যে তৌহিদ আফ্রিদির বাবা উনি যেন, যেই মহিলা, উনি যদি মহিলাটা যদি সত্যি মানে সেই মাই টিভি চ্যানেলের মালিক যদি হয়ে থাকে তাহলে উনার চ্যানেল যেন উনাকে দিয়ে দেওয়া হয়। যেই টাকা উপার্জন করেছে সেইখান থেকে যেন যথেষ্ট পরিমাণ টাকা সেই মহিলাকে দেওয়া হয়। কেননা একজন মানুষ তাকে বিশ্বাস করে তার কাছে সবকিছু দিয়ে গেল, সে যদি এরকম কাজ করে, আমি বলতেছি না এরকম কাজ করেছে, যদি করে থাকে তারপর বললাম আর কি, তারপর যেন এরকম হয়, যদি করে থাকে তখন যেন এরকম সমাধান হয়ে থাকে, যেন তৌহিদ আফ্রিদির বাবা সেই মহিলাকে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে যেন তার অধিকার থাকে, তার হক যে থাকে। কিন্তু আসলে বলতেছে না যে এটা মানে সে করছে তাকে দিয়ে দিতে হবে, এটা মানে বলছে যদি করে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার কথা বুঝতে হবে, যদি সেটা করে সেটা উচিত, হ্যাঁ এরকম ন্যায় কথা আসলে সবাই বলে যে যদি এরকম একটা ভুল করে থাকেন তাহলে এটা করবেন, এটা করা ঠিক, এটা সবার মন্তব্যে সেম থাকবে। এখানে যে আপনাকেও বলি যে আপনি বলেন, তখন আপনিও বলবেন যে যদি তার হয় তাহলে কিছু অর্থ সম্পদ দিয়ে তাকে তার জিনিসটা ফিরিয়ে দেন, এটা আমাদের একটা যুক্তিযুক্ত একটা কথা। যাই হোক, তারপর দেখি দেওয়া হয়, এটা আমি জানবো। কারণ একজন মহিলা সে যদি সত্যি মালিক হয়ে থাকে তাহলে তো সে অবশ্যই অনেক অসহায়, এবং সেটা নিয়ে অবশ্যই তদন্ত করা হোক। এবং তৌহিদ আফ্রিদির বাবা যদি এরকম করে থাকে তাহলে অবশ্যই সেটার শাস্তি পাওয়ার যোগ্য। কারণ একজন অসহায় মানুষের সাথে যদি এরকম কাজ করে, আমি একটা কথা বলে দিই, তৌহিদ আফ্রিদির উপর হেড করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে আমার বাবা, আমার দাদা বা তার উপর যদি কেউ যদি অন্যায় কাজ করে থাকে তাহলে সেটার জন্য শাস্তি কি আমি পাবো? বা তৌহিদ আফ্রিদির বাবা যদি কোনো অন্যায় করে থাকে, যে লাস্ট পর্যায়ে বলল শুধু একটা কথা, যেটা যদি এটা করে থাকে তাহলে সে তৌহিদ আফ্রিদির বাবা শাস্তি পাওয়ার যোগ্য। হ্যাঁ যদি তিনি এটা করে থাকেন তাহলে অবশ্যই যোগ্য, শাস্তি পাওয়ার যোগ্য, এটা অবভিয়াসলি। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে এই মহিলা শাস্তি পাওয়ার যোগ্য, যে এই কথাটাই বলেছেন। তারপর দেখি বা তৌহিদ আফ্রিদির মা যদি কোনো অন্যায় কাজের সাথে জড়িত থাকে তাহলে সেটার জন্য শাস্তি কি তৌহিদ আফ্রিদি পাবে? অবশ্যই তৌহিদ আফ্রিদি সেটার জন্য শাস্তি পাবে না। তৌহিদ আফ্রিদি যদি কোনো কাজ করে থাকে, তার বাবার মতো যদি কোনো বিশ্বাসঘাতকতা কিংবা চিটিংবাজি বা অন্য কোনো কিছু করে থাকে, তাহলে তখন তৌহিদ আফ্রিদি সেটার শাস্তি পাবে, বা তখন তৌহিদ আফ্রিদিকে আপনারা হেড করতে পারেন। যদি তৌহিদ আফ্রিদি ওইরকম কাজ না করে তাহলে তো তাকে হেড করা প্রশ্নই আসে না। তৌহিদ আফ্রিদি নাকি কিছুদিন পর পর গাড়ি কিনে, এবং সেটা নাকি ইউটিউবের টাকায় কিনে। তো তৌহিদ আফ্রিদি ইউটিউবের টাকায় কিছুদিন পর পর গাড়ি কিনতে পারবে কিনা, তার টাকার অ্যামাউন্ট সারা জীবনে সে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করলো সেটা আপনাদেরকে দেখাবো। তো চলেন সেটা দেখার জন্য আমরা, সে আসলে তার আর্নিং দেখায় আর কি তার ভিডিওতে, যে আসলে তৌহিদ আফ্রিদি ইন টোটাল তার ইউটিউব চ্যানেল থেকে ভিউজ পাইছে হচ্ছে 500 মিলিয়ন মেবি। তো 500 মিলিয়ন ভিউজ পাইছে, এবং সে একটা আলটিমেটলি একটা মানে ক্যালকুলেশন করে একটা অ্যামাউন্ট বের করছে, অর্থাৎ পার মিলিয়ন আমাদের ইউটিউব থেকে $200 করে দেয়। এবং কেউ কেউ কোনো কোনো কন্টেন্টে বেশি দেয়, কোনো কোনো কন্টেন্টে কম দেয়, ঠিক আছে। এটা এক এক কন্টেন্টে এক এক রকম, কোনো কোনো কন্টেন্টে আবার 1 মিলিয়ন ভিউজে $300 পায়, $400 পায়, আবার $200-150 পায়। তো এক এক সে অ্যাভারেজে $200 ধরছে, যেখানে দেখা গেছে সে 1 কোটি টাকা আর্নিং করছে সবকিছু মিলে, প্রমোশন সবকিছু মিলে। তো আসলে এখানে সে আসলে এই 1 কোটি টাকার মাধ্যমে কিভাবে সে এতগুলো গাড়ি চেঞ্জ করতে পারে, সেটা বলছে যে আসলে ইউটিউবের টাকা দিয়ে হয়তো সে এতগুলো গাড়ি চেঞ্জ করতে পারবে না, সেটাই সে প্রমাণ করছে বা করতে চেয়েছে। হয়তো বা স্বপন আহমেদ এখানে একটা বোঝার বলছে, তার তো শুধুমাত্র ইউটিউবের টাকাটা এনে সে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে লাগায়নি এটা তো না, সামথিং লাইক দ্যাট। যা আমি আছি, যেমন আমি ইউটিউব থেকে যাই আর্নিং করছি, তার মাঝে আমার কিছু কিছু টাকা আছে বিভিন্ন ব্যবসায়
আমার কিন্তু টাকাটা মানে রাখা আছে, যে মানে একটা ব্যবসায় রাখা আছে, তো সেখান থেকে আমার কিন্তু কিছু একটা অর্থ আমার কাছে আসতেছে। তো সেও তো এত টাকা ইনকাম করছে, হয়তো বা কোনো একটা বিজনেস তার দ্বারা হচ্ছে, সেখান থেকেও কিছু প্রফিট আসতেছে। তো এটা কিন্তু আসলে মানে এইভাবে বলাটা হয় যুক্তিযুক্ত হয়নি সবার আমাদের। যাই হোক বন্ধুরা, প্রকৃত ভিডিওটি আসলে ছিল মূলত এইটাই, এই কথাগুলোর জন্যই তার নামে মামলা দেওয়া হয়েছে, তাকে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি বা তাকে বলাও হয়নি। হ্যাঁ, তো এই ব্যাপারটা নিয়েই আর কি ঘটনাটা এরকম অবস্থায় দাঁড়িয়েছে। তো বন্ধুরা, আমি আশা করব যে আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন এখানে আসলে স্বপন আহমেদের কতটুকু ভুল ছিল এবং তৌহিদ আফ্রিদির কি উচিত তার উপর থেকে মামলা তুলে নেওয়া এবং তাকে মুক্তি করা। অর্থাৎ ছেলেটা যেহেতু লাইভে এসে এইভাবে কান্না, লাইভে অর্থাৎ একটা ভিডিওতে এইভাবে কান্না করতেছে, তার মানে নিশ্চয়ই ঘটনাটা খুবই কঠিন দিকে চলে গেছে। যেহেতু একজন সেলিব্রিটি, ভাইয়া একটা সেলিব্রিটি এত সহজে পাবলিক প্লেসে এসে কান্না করবে না, এত সহজে তার ইগোটাকে শেষ করে দেবে না, এত সহজে তার মানে পাবলিসিটি নষ্ট করবে না, এত সহজে তার মানে অপমানজনক লজ্জাজনক একটা কাজ কান্না করা, কারো কাছে ক্ষমা চাওয়া লাইভে এসে, তার মানে তার কাছে নিচু হওয়া এত সহজে করবে। নিশ্চয়ই ঘটনাটা খুবই কঠিন কিছু আছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন, কেননা আমাকে অবশ্যই আপনারা 1 লাখ সাবস্ক্রাইব হিট করতে অবশ্যই সাহায্য করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটিতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই লাইক দিন, ভিডিওটিতে কমেন্ট করুন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।